উদ্বেগ উৎকণ্ঠার মাঝেই গেল ২০ মার্চ ২০২৫ তারিখে রহস্যজনক এক ঘটনা ঘটে নওগাঁয়। জেলার নিয়ামতপুরের পারৈল ইউনিয়ন পরিষদে ভুয়া কাগজপত্র জমা দিতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে ১ ডজন ভুয়া নাগরিক। আমাকে ভোটার করে দিলে বলে আনিয়েছে তো আমার বাইরে যাবো, আমার আসার বাইরে যাবো, বলছে ঠিক আছে আমরা কাজ করে দিব, তাহলে আপনার একটু আমার ২০,০০০ টাকা দিতে হবে। আমি বলছি ভাই কাজ না করা পর্যন্ত আমি টাকা দিতে পারবো না, কাজ করে দেন, কাজ করে দিলে ওই পাসপোর্ট অফিসের সাইডে একটা কম্পিউটার। যাদের সাথে কিছুক্ষণ কথাবার্তা বললেই বোঝা যায় তারা সকলেই ভারতের নাগরিক। ভারতীয় এসব গুপ্তচরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওই সময়ে নিয়ামতপুর উপজেলায় দায়িত্বে থাকা উপজেলা নির্বাচন অফিসার পারভেজ হোসেন ভারতীয় নাগরিকদেরকে তার অফিসে নিয়ে আসেন। নির্বাচন কর্মকর্তা পারভেজ তাদেরকে আটক করে নিয়ে যেতে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কল করলে তিনি গড়িমসি করতে থাকেন। বেশ কিছুক্ষণ টালবাহানা করে ওসি একজন সাব ইন্সপেক্টরকে পাঠান, কিন্তু সেখানেই দেখা দেয় আরেক রহস্য। আটককৃত ১২ জনকে থানায় নেয়ার বদলে মাঝপথ থেকে আবারও ফিরিয়ে আনে পুলিশ। ১৮ জনকে আমি ধরেছিলাম, যারা হচ্ছে বিভিন্ন ধরনের আপনার ভুয়া কাগজপত্র নিয়ে ভোটার হতে আসছিল পারৈল ইউনিয়ন। আমি পুলিশকে বলছি যে আপনারা ধরে নিয়ে যান, পুলিশের হাতে হ্যান্ড ওভার পরে পুলিশ মামলা নেয়নি। এগুলো আপনারা মানে আমি কি বলবো বলেন ভাই, আমার তো মাথা টাথা নষ্ট হয়ে কি বলবো বলেন। হ্যাঁ, নিয়ামতপুর থানার তৎকালীন পুলিশ আমাকে বলে যে আপনি মামলা যদি করেন তাহলে আসেন। আমি এতগুলো ভুয়া কাগজপত্র সংগ্রহ করছি ১,৬৯,০০০ টাকা সহ। ওই আনোয়ার ভাই ছিল ওইখানে, সেইটা নিয়ে কত তাল বাহানা হইলো, পুলিশ তাকে ভিতরে ঢোকায় নাই। ঘটনার সত্যতা জানতে ওই দিন দায়িত্ব পালন করা এসআই এমদাদুল হক এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন করলে দুজনেই বিষয়টি বেমালুম অস্বীকার করেন। ওরা যদি কেউ মামলা না দেয়, যদি ওরা মামলা না দেয় তাহলে আমরা কি করবো? আমরা কি মামলা দিতে পারি? তাহলে আপনার আমাদেরকে দোষারোপ করে তো হবে না, পুলিশকে দোষারোপ করে তো পাও। এখন যেহেতু সবাই নির্বাচন সরাসরি চলছে, তো ওরা যদি বাকি না হয়, এখন ওদের বললে তো ওরা নিয়ে আসে, বাকি যদি হয় তাহলে মামলা নিয়ে তদন্ত করবো। আমি মনে আছে আমার একাধিকবার আমি নির্বাচন অফিসারের সাথে কথা বলেছি যে আপনি আটক করছেন, আপনি তেজ হাঁটছেন, আমরা মামলা দেবো। উনি মামলা দেবে না দিলে উনি ওনার অফিসে নিয়ে গেছে, তারপরে সম্ভবত ছেড়ে দিচ্ছেন ইউনিয়ন। ছদ্মবেশে কম্পিউটার অপারেটর সৈকতের কাছে গিয়ে আমরা নকল ভোটার আইডি কার্ড বানিয়ে দেওয়ার প্রস্তাব দেই। কেন ভুয়া ভোটার আইডি কার্ড বানানো হবে এবং সেই ভোটার আইডি কার্ড দিয়ে কি হবে তারও ব্যাখ্যা করা হয়। আমাদের বক্তব্য জানার পর প্রথমে কিছুটা কাচুমাচু করলেও এক পর্যায়ে শুরু হয় দর কষাকষি। সবশেষ ভোটার আইডি থেকে পাসপোর্ট মিলিয়ে পুরো প্যাকেজের দাম ধরা হয়েছে ১,৫০,০০০ টাকা। কেমন বলতে পারিবারিক মামলা খায় আছে, পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া করে দেওয়া লাগবে। এর নাম সংশোধন করতে গেলে আপনার ডেরের নিচে আসবে না, ডেরের নিচে হবে না, নাম বলে দিন, ডকুমেন্ট নাম বলে দিচ্ছেন। ১,০০,০০০ মানুষের নাম হচ্ছে খেলা খাওয়ানো মানে ১,৫০,০০০ ওরকম খরচ করলে কাগজপত্র তো আছে, কাগজপত্র ছাড়া দিবে না, কাগজপত্র এই নাম দিয়ে গেলে সমস্যা দিয়ে সৈকতের এক ঔষধেই মুক্তি মিলবে সব রোগ থেকে। পয়সা দিলে মামলা কিংবা সাজাপ্রাপ্ত আসামি সবার জন্যই মিলবে পাসপোর্ট। আমি সামান্য একটা লোক এরই মধ্যে ব্যস্ততা বেড়ে যায় সৈকতের। সব কাজ ফেলে সৈকত মনোযোগী হয় আমাদের কাজে। আলোচনা এগিয়ে চূড়ান্ত করা হয় টাকা পয়সার লেনদেন। ততক্ষণ পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। এরই মাঝে একটি ফোন আসে সৈকতের কাছে। তারপরই অস্থিরতা শুরু হয় তার। কিছুক্ষণের মাঝেই দৃশ্যপট পাল্টে যায়।
দ্রুত দোকান বন্ধ করে পালানোর চেষ্টা করলে আমরা বুঝে যাই সৈকত আমাদের পরিচয় জানতে পেরেছে। আমরাও সরাসরি তাকে জিজ্ঞাসাবাদের চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই তাকে আর আটকে রাখা যায়নি। দোকানের সামনের ঠিক প্রধান সড়কের পাশের দোতলাতেই তাদের থাকার জায়গাও রয়েছে। আমরা সোজা তার পিছু নিয়ে দোতলায় যাই, কিন্তু কোনোভাবেই আর সৈকতকে পাওয়া যায়নি। আমরা দীর্ঘক্ষণ সৈকতের অপেক্ষায় থাকার পর শুরু হয় চোর পুলিশ খেলা। সৈকতকে ভেতরে রেখে কিছুক্ষণ পর বেরিয়ে আসে সৈকতের বন্ধু কাউসার ইসলাম। কাউসার বের হয়ে কোথাও আমাদেরকে না দেখে আবারও রুমের ভেতরে গিয়ে সৈকতকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে, আর তাতেই অবসান হয় আমাদের অপেক্ষার। ঘণ্টা তিনেক আগের সৈকত আর এখনকার সৈকতের কথার কোনো মিল নেই, কিন্তু আমাদের কাছে সব প্রমাণ আছে বুঝতে পেরে স্বীকার করেন এই চক্রে তিনি একা নয়, আছে পাসপোর্ট অফিস, জেলা প্রশাসকের অফিসের বড় বড় রাঘব বোয়াল। আপনি একজনের নাম বলছিলেন যে ডিসি অফিসে, ঠিক আছে, ডিসি অফিসের কে আপনাকে কাজ দেয়, কি অবস্থা? কাজ দেয় না, কাজ আমার থেকে ওই কাগজগুলো কাজ করে না। ওর নাম হচ্ছে শামীম, ওর নামও শামীম। ওর নামও শামীম? হ্যাঁ, ওর নাম শামীম। ওর নামও শামীম। ওই কি করে? পা ন্যাংরা করে। পা ন্যাংরা শামীম। আচ্ছা, ওখানে কি করে তা বলতে পারছি না। কি হবে? ডিসি অফিসে দালালি হবে। হ্যাঁ, দালালি হবে। ডিসি অফিসে মানে সম্ভবত আপনার দালালি হবে সম্ভবত। প্রিয় দর্শক, সৈকতের সাথে প্রাইম এডিশনের কথা হবার ফাঁকেই আমাদের আরেক দল চলে যায় জেলা প্রশাসকের কার্যালয়ে, কারণ সৈকতকে সময় দিলে ডিসি অফিসের দালালদের আর পাওয়া সম্ভব হবে না। সৈকতের দেওয়া তথ্য অনুযায়ী ডিসি অফিসের মূল দালালের নাম শামীম হোসেন। আমাদেরকে শামীমের সাথে কথা বলতে হবে। ডিসি অফিসের সামনের নিচের পরিবেশ দেখে বলতে হবে এসব দেখি দালালের হাট বাজার। নওগাঁ ডিসি অফিসের মূল কাজই যেন ভারতীয় নাগরিকদেরকে বাংলাদেশি পাসপোর্ট পাইয়ে দেয়া। সৈকতের দোকানের মতো আমরা আবারও ছদ্মবেশ ধারণ করি। প্রথমেই আমরা শামীমের খোঁজ করতে থাকি। বেশ কিছুক্ষণ সন্ধানের পর দেখা মেলে শামীমের। শামীমের কাছে আমাদের পরিচয় ভারতীয় নাগরিক, বাংলাদেশে বাড়িঘর, আত্মীয় স্বজন কিছুই নেই। বাংলাদেশে একটি পাসপোর্ট লাগবে। শামীম আমাদেরকে দুটি বিকল্প দেন, জন্মসনদ, এনআইডি এবং পাসপোর্ট সব একসাথে করে দিতে সময় লাগবে 20 দিন, আর এতে খরচ হবে 1 লাখ টাকা। দ্বিতীয় প্যাকেজটি মাত্র 3 দিনের, তবে খরচা একটু বেশি লাগবে। আজকে কাজ করলাম তোমার মানুষকে ইনশাল্লাহ আমি করার জন্য আমি জায়গায় ঢুকছেন ভয়ে ঢুকছেন পাসপোর্ট এনআইডি কার্ড সব মিলিয়ে 1 টাকা আগে 2,000 টাকা দিব আর কাজ শেষ করে 1 লাখ দিয়ে চেক দিয়ে দিল। যদি আপনি বলে যদি আমি চেক দিন ক্যাশে বলে ক্যাশে দিব সমস্যা টাকা সমস্যা হয়। আমি বলি আমি বিশ্বাস রেখে আপনি আমার আমি আমাদের অল্প টাকা দেবো, ঠিক আছে? অল্প টাকা দিই আজকে তো কাজ শেষ হয়েছে। কাজটা কি আপনাকে মানে থাকা অবস্থায় শর্তে রাজি থাকলে আমাদেরকে নুরুন নবী দেয়ান মাসুম নামে একজনের কাছে নিয়ে যাওয়ার আশ্বাস দেওয়া হয়। আমরা তাদের শর্তে রাজি হই। মুহূর্তেই ঘটনাস্থলে আবির্ভাব ঘটে দালালদের মূল হোতা নুরুন নবী দেওয়ান মাসুমের। তার ক্ষমতা শামীমের চেয়েও অনেক বেশি। পাসপোর্ট তার জন্য পানি পান্তা। আমরা খুব দ্রুত সময়ে পাসপোর্ট নিতে মাসুমকে টোপ দিলে তিনি আমাদেরকে পাসপোর্ট পাবার সব রাস্তা জানিয়ে দেন। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু সৈকতের দোকানের খবর ততক্ষণে ডিসির কার্যালয় পর্যন্ত পৌঁছে যাবার পর হঠাৎই পরিবেশ পাল্টে যায়। পাসপোর্ট করে দেওয়ার পরিবর্তে আমাদের উপর হামলার প্রস্তুতি নেয় দালালদের পালিত সন্ত্রাসীরা। বলবেন আপনি
না ভাই আপনি যে আমার পিছু পিছু আসতেছেন আমি কোর্টে আসতেছি দালাল মাসুম এবং শামীমের সাথে কথাবার্তার ফাঁকেই আবিষ্কার করলাম আমাদেরকে তারা ঘিরে ফেলেছে। এদিকে আমাদের নিয়ামতপুরের টিমের ওপরও হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের বেশ কয়েকজনের হাতে দেশীয় অস্ত্রশস্ত্র দেখতে পায় টিম ক্রাইম এডিশন। এদিকে ছদ্মবেশে থাকা ক্রাইম এডিশন টিমের একজনকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন এসে আমাদের পাশে দাঁড়ায়। লোকজন জড়ো হয়ে যাবার পর আমাদেরকে হুমকি দেয়া হয় তাদের হাত অনেক লম্বা, অতএব এসব নিউজ করেও কোনো লাভ হবে না। সংবাদ সংগ্রহ করতে গিয়ে সংবাদের শিরোনাম হতে চাইনি আমরা, তাই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করবার চেষ্টা করি। ডিসি অফিসের সামনে থেকে নিরাপদে সরে যাবার চেষ্টা করলেও আমাদের পিছু নেয় নুরুন নবী দেয়ান মাসুমের লোকজন। মাসুম এলাকায় পাসপোর্ট জালিয়াতির এক সিন্ডিকেট গড়ে তুলেছেন। খোঁজ নিয়ে জানা যায় নুরুন নবী দেয়ান মাসুমের বিরুদ্ধে থানায় ইয়াবা ব্যবসা এবং হত্যা চেষ্টার মোট 2টি মামলা রয়েছে। ইয়াবা ব্যবসার পাশাপাশি ভারতীয়দের পাসপোর্ট বানিয়ে দেয়াই তার এখন মূল পেশা হয়ে দাঁড়িয়েছে। স্ট্যাম্প ভ্যান্ডারিংয়ের ব্যবসার আড়ালে গড়ে তুলেছেন ভয়ঙ্কর চক্র, যাদেরকে সাথে নিয়ে মাদক এবং মানব পাচারের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে মাসুম। অবৈধ এই ব্যবসা করেই নওগাঁ শহরে দয়ালের মোড়ে গড়ে তুলেছেন নিজস্ব বাড়ি ও রয়েছে দামি গাড়িও। তার নামে একাধিক মামলা আছে এবং অবৈধ কারবারির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানান নওগাঁর পুলিশ সুপার। ভিন্ন কোনো দেশের নাগরিকের জন্য কেউ যদি অবৈধভাবে পাসপোর্ট তৈরি করে কিংবা জন্ম নিবন্ধন তৈরি করে, এটা অবশ্যই জঘন্যতম অপরাধ। আমি শুনেছি তার বিরুদ্ধে আগেও মামলা রয়েছে। ওই বিষয়টা আমি অবশ্যই তদন্ত করব। অচিরেই তদন্ত করে তার বিরুদ্ধে প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এসব ঘটনার পরদিন আমরা আবারও যাই জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে। তবে এবার আর ছদ্মবেশী নয়, আমাদের দেখে প্রথমেই চিনে ফেলে দালাল চক্রের শামীম। চেষ্টা করে ঘটনাস্থল ত্যাগ করার। আগের দিনই পাসপোর্ট করে দেওয়ার জন্য লাখ টাকা চাইলেও এসবের কিছুই যেন আর জানে না শামীম। আমরা তাকে হাতে নাতে ধরলে ওই স্থানে জড়ো হয় সাধারণ মানুষ ও দালাল চক্রের আরও কয়েকজন সদস্য, যারা হঠাৎই আমাদের ক্যামেরা পার্সনের ওপর হামলা চালায়। এরপরই শামীম দ্রুত ডিসি কার্যালয় ছাড়ার পায়তারা করে। কার্যালয়ের মূল ফটকের সামনে যেতেই দৌড়ে পালানোর চেষ্টা করে সে। ভাই আপনি কোথা থেকে কোনো টাকা চাও? বলতে হবে আপনাকে। আপনি কিসের জন্য টাকা চাইছেন? পুলিশ। ওই দিন শামীমকে পাওয়া গেলেও দালাল চক্রের মূল হোতা মাসুম পরিস্থিতি টের পেয়ে ডিসি অফিসেই আসেনি। এদিকে মাসুম শামীমের সাথে যুক্ত রয়েছে এলাকার বেশ কয়েকজন সাংবাদিকও, যাদের অনেকেই জাতীয় টেলিভিশন ও পত্রিকার স্থানীয় প্রতিনিধি। কেউ আবার আওয়ামী লীগের চিহ্নিত নেতা। দালালদের হাতে নাতে ধরার পর বাংলা এডিশনকে বাধা দেয় তাদের কয়েকজন। এ সময় বাংলা এডিশনের ক্যামেরাও বন্ধ করে দেয় তারা। যমুনা টেলিভিশনের নওগাঁ প্রতিনিধি শফিক ছোটন, তার গ্রামের বাড়ি বগুড়া জেলার আদমদিঘি গ্রামের শাওইল গ্রামে। বাবা পোস্টমাস্টারের চাকরি করতেন। দরিদ্র পরিবারে জন্ম হলেও আওয়ামী আমলে গড়ে তুলেছেন অঢেল সম্পত্তি। আওয়ামী খাদ্যমন্ত্রী সাধনচন্দ্রের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ছোটনের। বিমানযোগে মাঝে মধ্যেই মন্ত্রীর সাথে দিতেন বিভিন্ন স্থানে ট্যুর। সাধনচন্দ্রকে নারী সাপ্লাই থেকে শুরু করে বিভিন্ন অনৈতিক সুবিধা দিয়ে গড়ে তুলেছেন অঢেল সম্পদের পাহাড়। মূলত সাধনচন্দ্রের হাত ধরেই ভারত থেকে বাংলাদেশে আসা শুরু করে ভারতীয়রা। 5ই আগস্টের পর ছোটন কিছুটা গা ঢাকা দিলেও নওগাঁতে মোহাম্মদ আব্দুল আওয়াল ডিসি হিসেবে দায়িত্ব নিতেই আবারও
বেপরোয়া হয়ে ওঠেন শফিক ছোটন। বিভিন্ন সময় ডিসির কক্ষে বসে থাকতে দেখা যায় তাকে। ডিসির সাথে মিলেমিশে চালিয়ে যাচ্ছেন অবৈধ পাসপোর্ট জালিয়াতির ব্যবসা। পাসপোর্ট জালিয়াতি চক্রের অন্যতম মূল হোতা নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল নিজে। তার ছত্রছায়াতেই ডিসি অফিস কেন্দ্রিক এই চক্রটি নির্বিঘ্নে তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে। ডিসি আওয়াল নওগাঁতে আসার আগ থেকেই দুর্নীতিতে জড়িয়ে বিভিন্ন সময়ে খবরের শিরোনাম হয়েছেন। অভিযোগ রয়েছে জেলার প্রতিটি নিয়োগে 10 থেকে 20 লক্ষ টাকা ঘুষ যায় তার পকেটে। জেলার খাস জমি বরাদ্দের দুর্নীতি, সরকারি জলাশয়, হাট বাজার ইজারা সহ অবৈধ ইটভাটা থেকে নিয়মিত চাঁদা নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জেলা প্রশাসক আব্দুল আওয়াল সাহেব এসেছিলেন, আমরা গণমাধ্যমের মাধ্যমে জেনেছি তিনি 3 কোটি টাকার বিনিময়ে নওগাঁয় এসেছিলেন। তারপরে এখানে ঘুষ, দুর্নীতি, বাণিজ্যের মাধ্যমে সে টাকা তুলছে এবং এরপরে সে চিটাগাংয়ে পোস্টিং নেওয়ার জন্য 22 কোটি টাকা দিয়েছে, এটাও আমরা গণমাধ্যমে জানিয়েছি। এবং গণমাধ্যমে জানার মাধ্যমে আমরা জানিয়েছি আসিফ নজরুল সাহেব উপদেষ্টা তিনি 4 কোটি টাকা নিয়েছেন এবং আপনার সচিব, সিনিয়র সচিব যিনি সমাজসেবন মন্ত্রণালয়ে ছিলেন তিনি 2 কোটি টাকা নিয়েছেন। আজকে আমাদের কানে এসেছে এবং প্রচার মাধ্যমে গণমাধ্যমে জেনেছি ভারতীয় নাগরিকদেরকেও 3 লাখ টাকার বিনিময়ে এখানে নওগাঁতে নাগরিকত্ব দেওয়া হয়েছে। এই সীমান্তবর্তী এলাকায় ভারতের নাগরিকদের যেভাবে ভিসা ছাড়া প্রবেশ, সেইখানে যে চক্র জড়িত আছে সেই চক্রের সঙ্গে জেলা প্রশাসকেরা, তাহলে এই দুর্নীতির কথাগুলো কেমন করে এত সামনে আসে। দ্বিতীয় যে বিষয়, ভারতীয় নাগরিকদের ভিসা দেওয়ার যে নাগরিকত্ব দেওয়ার যে ঘটনা, এটা আমরা সংবাদ মাধ্যমে জেনেছি। এই ঘটনার আমরা সত্যতা জানতে চাই। প্রশাসনের পক্ষ থেকে এর একটা শ্বেতপত্র প্রকাশ করতে হবে। অনুসন্ধানে জানা যায় প্রতিটি ভারতীয় নাগরিকদের বাংলাদেশি নাগরিকত্ব দিতে ডিসি আওয়ালকে 3 লক্ষ টাকা দিতে হয়। আমরা অভিযোগের বিষয়ে তার সাথে কথা বলতে গেলে দ্রুত অফিস থেকে ভেগে যান ডিসি আওয়াল। গাড়িতে ওঠার আগ মুহূর্তে বাংলা এডিশনের ক্যামেরার সামনে কথা বললেও অভিযোগের বিষয়টি না জানার ভান ধরেন এই ডিসি। তাই এই মুহূর্তে আমার রানীনগরের লোক দাঁড়ায় আছে, আপনারা ভিডিও করবেন। না আমার যেটা বলার, এখানে আপনার নিচের পাসপোর্টে ওরা পাসপোর্ট করে দিচ্ছে, আমার কোনো কাগজ নাই। আমি সোর্স দিয়ে 3 দিন যাবত এখানে কাজ করতেছি ভাই, কিন্তু ওরা পাসপোর্ট করে দিবে আমাকে, আবার বলতেছে আপনাদের কথা, আপনাদের মাধ্যমে নাকি ওরা করে দেয়। আমার কাগজপত্র কিছু নাই, আমি টাকা দিলেই করে দিব, 2 লাখ টাকা দিলে করে দেব। আমরা বের করেছি, ওরা আমার কাছে টাকা চাইছে, সেই ফুটেজ আছে, কিভাবে কোন প্রসেস সেটা বলছে। পাসপোর্ট অফিসের কারা এরা? নিজের স্ট্যাম্প ভ্যান্ডার, এই যে এখানে বেশিরভাগ এখানে স্ট্যাম্প ভ্যান্ডার কি আমার না? আপনি কি জানেন কিনা স্যার এই বিষয়ে? কোনোদিন খোঁজ খবর নেন? স্ট্যাম্প ভ্যান্ডারদের আমার এখানে বসার কথা না। আচ্ছা না, আপনার অফিসের নিচে আপনি খোঁজ খবর রাখছেন কিনা? আপনাকে ওরা অভিযুক্ত করতেছে, এটা হচ্ছে সমস্যা। আর যদি অভিযোগ করে থাকে তদন্ত করে দেখেন। হ্যাঁ, অভিযোগ করে দেখবেন। এরপর থেকেই আমাদের ফোনে অপরিচিত নম্বর থেকে হুমকি আসা শুরু করে। দ্রুত ডিসির কার্যালয় ছেড়ে না গেলে হত্যার হুমকিও দেয়া হয়। বলছেন না মামলা করবেন, মামলা করেন, আমরা প্রমাণ দেখাবো, কোর্টকে দেখাবো। অবশ্যই করা মানে তোমার যদি আমার না দেখাতে পারেন ভাই, তাহলে আরো অনেক কিছু হতে পারে। কি করবেন আপনি? কি করবেন আপনি? আমার কি করবেন? আমি তো আপনার সম্পত্তি নয়, আপনার দিচ্ছি আরো অনেক কিছু। ডিসির সাথে দালাল চক্রের সম্পৃক্ততার বিষয়টি পরিষ্কার হয় ডিসি অফিসের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, যেখানে বাংলা এডিশন এবং আমাদের স্থানীয় প্রতিনিধির নামে নানা ধরনের প্রোপাগান্ডা ছড়ানোর পরিকল্পনা করতে দেখা যায়। এই ষড়যন্ত্রের শুরুটা হয়ে গেল 12ই সেপ্টেম্বর। নওগাঁর নিয়ামতপুরে ভারতীয় নাগরিকদের জন্ম নিবন্ধন ও এনআইডি দিয়ে নাগরিকত্ব দেওয়ার ভয়ঙ্কর তথ্য ফাঁস করে বাংলা এডিশন। ভারতের নাগরিক এক মা তার সন্তান সহ দীর্ঘদিন ধরে বসবাস করে আসতেছে। এলাকাবাসী অভিযোগ করছে যে আপনি ভারতীয় নাগরিকত্ব এনে আপনার টাকার বিনিময়ে আপনি কি দিচ্ছেন। এটা ভিত্তিহীন কথা, এই ধরনের কোনো কথার সত্যতা নাই। ওই প্রতিবেদনে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে বসবাসের প্রমাণ পায় বাংলা এডিশন। ওই প্রতিবেদনে দেখা যায় আলমগীর হোসেন নামের জনৈক এক ব্যক্তির মাধ্যমে ভারতীয় নাগরিক লালমন খাতুনকে জন্মসনদ ও এনআইডি করে দেওয়া হয়। এই অবৈধ পন্থায় নাগরিক হতে সহায়তা করে ইউপি সচিব জাহাঙ্গীর আলম ও প্যানেল চেয়ারম্যান ওয়াজেদ আলী। ইউপি সচিব জাহাঙ্গীর ও প্যানেল চেয়ারম্যানের যোগসাজশে এর আগেও আরও অনেক ভারতীয়কে
বাংলাদেশের পরিচয়পত্র করে দেওয়ার অভিযোগ রয়েছে, যদিও যথারীতি তারা নিজেদের বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করেছেন। সেই প্রতিবেদনের গুরুত্ব বিবেচনায় ঢাকা থেকে নওগাঁতে হাজির হয় টিম ক্রাইম এডিশন। তারপর থেকেই লাপাত্তা ইউপি সচিব ও প্যানেল চেয়ারম্যান। তাদের হয়ে বাংলা এডিশনের স্থানীয় প্রতিনিধিকে কল করেন ইউনিয়ন পরিষদের নারী সদস্য সাথী। এ সময় নিজেদের ভুল স্বীকার করে নতুন করে আর কোনো সংবাদ প্রচার না করার অনুরোধ করেন সাথী। আমার হলো জানার মতে মনে করেন যে এর বাবার বাড়ি হলো ভারতে। লালমন খাতুনের বাবার বাড়ি ভারতে নাকি? ভারতে ভাইয়া, এটা তো মনে করেন জি ভাইয়া। এখন একটা কথা হলো কি যে এখন মনে করেন যে আমাদের ভুল হয়ে গেছে বলে তো আমরা চিঠিও পাঠাচ্ছি যে ভোটার আইডি কার্ড বাতিলের জন্য। এখন মনে করেন পুরাটাই অবৈধ ভোটের সময় মনে করেন অনেক কম সই করে নিচ্ছে আমাদের কাছে। নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুযায়ী লালমন সহ সীমান্ত এলাকার একাধিক ভারতীয় অবৈধভাবে নাগরিকত্ব পাচ্ছে, যা জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এরই মধ্যে 64 জনের নামের তালিকা পাওয়া যায়, যাদের বেশিরভাগ ভুয়া জন্ম নিবন্ধন জমা দেওয়ার হালনাগাদ বাতিল করা হয়েছে। এর মোট সংখ্যা হয়তো আরও কয়েক গুণ। স্থানীয় পাসপোর্ট অফিসের উপপরিচালকের সাথে কথা বলেও ঘটনার সত্যতা পাওয়া যায়। উপপরিচালক AHM আশিকুর রহমান জানান, আগে পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন থাকলেও এখন তা শিথিল করা হয়েছে। আপনাদের সাথে আছি আমি মুনতাসির তাসনিফ। অনুসন্ধানের সাথে ছিলেন বাংলা এডিশনের নওগাঁ প্রতিনিধি শহীদুল ইসলাম। নওগাঁর পত্নীতলা। উপজেলা পরিষদের সামনে বিভিন্ন দোকানপাটের মাঝেই একটি বিশেষ দোকান, যার নাম জাতীয় পরিচয়পত্র সেবা। নাম দেখেই খটকা লাগলো, দোকান খুলে জাতীয় পরিচয়পত্রের সেবা দেয়া হচ্ছে। আমাদের কাছে বিষয়টি একটু নতুন মনে হলো, আগ্রহ নিয়ে এগিয়ে গেলাম। নামের মতো দোকানের ক্রেতা বিক্রেতাদের আচার আচরণও অন্য দোকানের চেয়ে একটু ভিন্ন। কি হয় এই দোকানে, এমন আগ্রহ থেকেই কিছুক্ষণ পাশে দাঁড়িয়ে জানার চেষ্টা করছিলাম জাতীয় পরিচয়পত্রের কি সেবা দেয়া হয় এখানে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে যা দেখেছি তা গা শিউরে ওঠার মতো। এই দোকানে শুধু জাতীয় পরিচয়পত্রের সেবা না, এখানেই বিক্রি হচ্ছে নকল পরিচয়পত্র। শুধু পরিচয়পত্র বললে ভুল হবে, এই দোকানে বিক্রি হচ্ছে আমার দেশ, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব। প্রিয় দর্শক, একটা কম্পিউটারের জাতীয় পরিচয়পত্র সংশোধনের নামে ওই দোকানে কি চলছে সেটা খুঁজে বের করতে আমরা আবার সেখানে যাব। তার আগে চলুন 6 মাস পেছনের একটি ঘটনা দেখে আসি। রাজশাহী বিভাগের উত্তরাঞ্চলে অবস্থিত নওগাঁ জেলা 1984 সালের 1 মার্চ মহকুমা থেকে পূর্ণাঙ্গ জেলায় উন্নীত হয়। আয়তন 3436 বর্গ কিলোমিটার, যা আয়তনের দিক থেকে দেশের 5ম বৃহত্তম জেলা। জনশুমারি 2022 অনুযায়ী এখানে বসবাস করছে প্রায় 27,62,000 মানুষ। উত্তরে দিনাজপুর ও জয়পুরহাট, দক্ষিণে নাটোর ও রাজশাহী, পূর্বে বগুড়া এবং পশ্চিমে চাঁপাইনবাবগঞ্জ ও ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা। এই চারদিকে সীমান্তে ঘেরা নওগাঁ। ভারতের সঙ্গে জেলার সীমান্ত রেখার দৈর্ঘ্য প্রায় 56 কিলোমিটার, যা ধামইরহাট, পত্নীতলা ও নিয়ামতপুর উপজেলার সঙ্গে যুক্ত। সীমান্ত জুড়ে রয়েছে গ্রাম, কৃষি জমি ও ছোট ছোট বাজার। বরেন্দ্র অঞ্চলের লালচে দোআঁশ মাটির জন্য নওগাঁ কৃষিতে সমৃদ্ধ। ধান উৎপাদনে বিশেষ খ্যাতির কারণে এ জেলা ধানের ভাণ্ডার নামে পরিচিত। পাশাপাশি আম, লিচু, সবজি ও মাছ উৎপাদনেও নওগাঁ সুপরিচিত। জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ছোট যমুনা, আত্রাই, পুনর্ভবা ও নাগর সহ একাধিক নদী। রয়েছে রক্তদহ, বিল সহ নানা জলাশয়। তবে আমাদের আজকের আলোচনার বিষয় অন্য কিছু।
নওগাঁর সাথে ভারতের মোট 56 কিলোমিটার সীমান্ত রয়েছে। এই এলাকায় বেশ কয়েক বছর ধরে অপরিচিত কিছু মানুষের আনাগোনা চোখে পড়বার মতো। দেখতে বাংলাদেশি মানুষের মতো হলেও তাদের কথাবার্তা শুনলে মনে হয় ভিনদেশি। হঠাৎ করেই উড়ে এসে জুড়ে বসা এসব অপরিচিত মানুষের উপস্থিতি দিয়ে এলাকার মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে আতঙ্ক উৎকণ্ঠা। এমন পুলিশ কেন সেদিন ভারতীয় নাগরিক জেনেও তাদেরকে ছেড়ে দিয়েছিল সেটা জানতে আমরা আবারও সেই দোকানে যেতে চাই, যেখানে বসে দেশের নিরাপত্তা হুমকিতে ফেলার হাতে খড়ি হয়। পত্নীতলা উপজেলা পরিষদের সামনের সেই দোকানে ঢোকার আগে এই এলাকার বাসিন্দাদের সাথে একটু কথা বলে আসতে চাই, যারা দীর্ঘদিন ধরে এলাকায় সন্দেহজনক অপরিচিত লোকজনের আনাগোনা দেখেছেন। আমি যে জায়গায় বসবাস করি এখান থেকে 2 কিলোমিটার দূরে আমাদের বর্ডার এলাকা, এবং এই এলাকায় অনেক নেশাগ্রস্তরা দেখা যায় এবং অনেক মাদক ব্যবসায়ী আছে এবং অনেক অচেনা লোকও আনাগোনা দেখা যায়, এবং ওদেরকে প্রশ্ন করলে ওরা আমাদের উপর অ্যাটাক করে এবং তাদের ভাষার কোয়ালিটিও অন্যরকম। আমাদের এলাকার মনে হয় না, সেম মনে হয় না, এই জন্য আমরা প্রশ্ন করি কোথা থেকে আসছেন, কী অবস্থা, এবং তারা অ্যাটাক করে। সাবেক নিয়ামতপুর উপজেলা নির্বাচন অফিসার পারভেজের সাথে কথা বলে একটু ধারণা পাওয়া গেল। 20 মার্চ 2025 তারিখে আটক ভারতীয়দের পুলিশ আটক না করে ছেড়ে দেয়া এবং পারভেজের বক্তব্যের যোগ বিয়োগ করলে অঙ্কের একটা ফলাফল পাওয়া গেলে যেতেও পারে। সেই অঙ্ক মেলানোর আগে আমরা আরও 2-1 সাথে কথা বলতে চাই। এরা সর্বপ্রথম বাংলাদেশে এসে সর্বপ্রথম ইউনিয়ন পরিষদে যায় জন্ম নিবন্ধন তৈরি করতেছে দালাল ধরে। তারপরে বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় তারা থাকে। যখন ভোটার হালনাগাদ হয় ঠিক সেই টাইমেই নির্বাচন কমিশনে এসে দালাল ধরে তারা ভোটার আইডি কার্ড করে, এবং এরপরে যাদের ইচ্ছে হয় বাংলাদেশে থাকে, এবং বাংলাদেশে যদি জানাজোনা হয় তারা ইন্ডিয়ান, এবং তারা পাসপোর্ট অফিসে গিয়ে দালাল ধরে পাসপোর্ট করে বাংলাদেশ থেকে চলে যায় বিভিন্ন দেশে। বাংলাদেশের যারা মাদক ব্যবসার সাথে জড়িত তাদের সাথে তাদের একটা ভালো সম্পর্ক হয়, সেই সম্পর্ক থেকে তারা বাংলাদেশে পার হয়ে আসে, তাদের বাসাতেই থাকে মাদক ব্যবসায়ীদের সাথেই। জন্ম নিবন্ধনগুলো অনলাইন ছিল না, তারা তাদের বাচ্চা বা তাদেরকে কিছু বলে যে আমার অনলাইনটা পড়াশোনায় হারিয়ে গেছে, নতুন করে করে দেন, কিছু টাকা দালালের মাধ্যমে। এই দালালের মাধ্যমে ইউনিয়ন কাউন্সিলের সচিব মেম্বরদের মাধ্যমে ধরে মেম্বর বলে হ্যাঁ আমার ওয়ার্ডের লোক ছিল না, এই ঢাকায় থাকতো, ভোটার আইডি কার্ড করা হয়নি, জন্ম নিবন্ধন হারিয়ে গেছে, সেই মাধ্যমে তারা জন্ম নিবন্ধনটা আগে করে নেয়। জন্ম নিবন্ধন করার পর তারা বেশ কি ওইটা নিয়ে থাকে, যখন ভোটার হালনাগাদ শুরু হয়ে যাওয়া, ভোটার যখন নতুন ভোটার নেওয়া হয় ঠিক তখন তারা যায় নির্বাচন অফিসে যে দালালগুলো থাকে তাদের মাধ্যমে সেই নির্বাচন অফিস থেকে তারা আইডি কার্ড একটা মেনে নেয়। আইডি কার্ড মেনে নেওয়ার পরই তাদের প্রসেসিং কিন্তু শেষ হয় না, এখান থেকে তারা ডিসি অফিসে যে নিচের অফিস আছে সেই দালাল চক্র ঘোরার মেন যেটা হচ্ছে তারা হচ্ছে বিভিন্ন মোটা অঙ্কের টাকা নিয়ে তারা বাইরের দেশে ভালো দেশে যাওয়ার জন্য তারা পাসপোর্ট ভিসা বা অন্য যাবতীয় যা লাগে সেই ব্যবস্থাটা তারাই করে দেয়। ভয়ঙ্কর এই তথ্যের সত্যতা যাচাই করতে আমরা এবার অনুসন্ধানের মূল পর্বে যেতে চাই। জাতীয় পরিচয়পত্র সেবা নামের ওই দোকানে আমরা হাজির, তবে আমাদের পরিচয় সাধারণ ক্রেতা। সৈকতের দোকানটিতে জাতীয় পরিচয়পত্র সেবার নাম দিলেও তার টেবিলে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা ধরনের কাগজপত্র। দেখেই বোঝা যাচ্ছে দোকানে জাতীয় পরিচয়পত্র সেবার নাম দিলেও কাগজপত্র মেরামতের কাজই চলে বেশি।